বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী বিমানের জ্বালানিতে এই যে ভেজাল থাকার সম্পূর্ণ দায় তিনি সরবরাহকারী প্রতিষ্ঠানের উপর দিয়েছেন। এই ঘটনায় পদ্মা অয়েলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আসলেই যদি তাদের দিকেই দায়টা যায়, যেহেতু বলছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার, তাহলে পদ্মা অয়েলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কি ধরনের ব্যবস্থায়, কি ধরনের আইনগত ব্যবস্থার আওতায় আনা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত জানতে চাই। দেখুন, আসলে দায় স্বীকার করা, যদি কোনো ভুল হয়ে যায়, দায় স্বীকার করাটা হচ্ছে শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতার অংশ। আমাদের অসভ্যতার জায়গাটা হচ্ছে আমরা দায় স্বীকার তো দূরে থাক, দায় অন্যের ঘাড়ে চাপালেই মনে করি আমার দায়িত্ব শেষ হয়ে গেল। এই যে একটা সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে, যেটা সর্বাঙ্গে ব্যথার কথা উনি বললেন, ব্যথা তো ব্যথা, মাংস খসে পড়ার অবস্থা হয়ে যাবে, তারপরে দায় আমরা কেউ স্বীকার করব না। আপনি দেখেন পৃথিবীর সমস্ত সভ্য দেশগুলোতে, বা যে দেশগুলো নিয়ে আমরা যেখানে মাইগ্রেট করতে চাই, যেখানে চলে যেতে চাই, সেই দেশগুলোর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে সেখানেও ভুল হয়, ভুল তো সব জায়গায় হবে, মানুষের ভুল হবে না। তারা স্বীকার করে যেটা আমার ভুল হয়েছে, তারা তাদের নিজের অজ্ঞতা মূর্খতাটাকেই শিক্ষা মনে করে। আর আমরা মূর্খতা লুকিয়ে রেখে চতুরতাটাকে মনে করি হচ্ছে মেধা। তাহলে তো হলো না। তো সেই বিবেচনায় আসলে শাস্তির যে জায়গাটা, সেগুলোর যে ওই যে রেগুলেটরি কমিশনের কথা বললাম, কমিশনের একটা নিজস্ব বিধি আছে, সেখানে স্পষ্ট আছে যে তার সেই কোয়ালিটিটা, অর্থাৎ সে দাম নির্ধারণ করছে। রেগুলেটরি কমিশনকে তো অনেকে আমরা ঠিকমতো এখনো চিনিই না। আমরা শুধু দেখি যে বিদ্যুতের দাম বেড়ে গেল, সরকার বাড়ালো, ওটা তেলের দাম বেড়ে গেল, সরকার বেড়ে গেল। কিন্তু বহুবার আমি বলে এসেছি, গত মনে হয় 15 বছর বলে যাচ্ছি, যে এই এনার্জি রেগুলেটরি কমিশনটা যদি আসলে ঠিকমতো কাজ করতো, তাহলে সরকারের সাথে জনগণের যে বিচ্ছিন্নতাটা সেটা কমে যেত। কারণ রেগুলেটরি কমিশন এই যে বিদ্যুতের দাম বাড়ায়, এই গণশুনানিতে আমি নিজে গিয়েছিলাম, আমি বলেছি যে বিদ্যুতের দাম তো কমানো যায় রে ভাই। কোম্পানিগুলো যে দামটা উপস্থাপন করলো, সেখানে যে ধরনের লুণ্ঠনমূলক ব্যয় আছে, যে ধরনের সিস্টেম লস আছে, এখন আবার পাস থ্রু বলে একটা শব্দ তারা অ্যাড করেছে, একটা পার্সেন্টেজ অ্যাড করার জন্য। অর্থাৎ আমরা তো দায়িত্ব নিয়ে বলেছিলাম কনজিউমারদের পক্ষ থেকে যে আমাদের দায়িত্ব দেন, আমরা হিসাব কষে দেখিয়ে দিচ্ছি যে বিদ্যুতের দাম কমানো যায়, বাড়ানো তো দূরের কথা। এখন এই যে বিদ্যুতের দাম বাড়ানো থেকে শুরু করে জেট ফুয়েলের আপনি বলেন যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, মানে মানুষ যারা ব্যবসা করে তারা আসলে কিভাবে ব্যবসাটা করে খেয়াল করবেন। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটু সময় লাগবে। আপনি যদি 1 কেজি চাল 100 টাকা দিয়ে কিনে ভাতের ব্যবসা করেন, আপনি 10 প্লেট ভাত 15 টাকা করে বেচলে আপনার 50 টাকা লাভ হবে। এখন আপনার মাথায় এলো যে আমার আরও প্রফিট করতে হবে। আপনার হাতে 2টা উপায় আছে। একটা কি, আপনি 10 প্লেট না বানিয়ে 15 প্লেট ভাত বানাবেন, পরিমাণে কম দেবেন, টাকাটা লাভ হবে। অথবা 80 টাকা কেজি চাল কিনবেন 100 টাকার বদলে নিম্নমানের। অর্থাৎ হয় আপনাকে পরিমাণ অথবা মান কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। তাইলে এই যে দুর্বৃত্তায়নটা হয়েছে, এই যে তেল বলেন, জেট ফুয়েল বলেন, অন্য ভোজ্য তেল বলেন, মানে গাড়ির তেল বলেন, সমস্ত জায়গায়, ইভেন আপনারা দেখেন কিছুদিন আগেও কিন্তু হয়েছিল যে পেট্রোল পাম্পগুলোতে যে তেল দেয় সেখানে মাপে ঠিক নাই। দেখবেন যে একটা সময় ভিড় হতো এখানে, আমি তো নিজে বুঝিনি, আমি নিজে গাড়ি চালাই, একদিন দেখি যে একটা লোক বলছে আমাকে 1003 টাকার তেল দেন। আমি বললাম ভাই এটা কিরকম দাম? বলে যে ভাইরা জানেন না, এরা করেছে কি, ওই যে মিটারের মধ্যে বিভিন্ন 1000, 1500 মানে মানুষ যে ইউনিটে নিয়ে থাকে সেগুলো টেম্পারিং করে এমন কিছু করেছে যেখানে আপনি তেল কম পাবেন। কিন্তু 1003 টাকার যখন নিচ্ছে সে, তখন সেটা কাজ করছে না, অর্থাৎ সে জেনুইন মাপটা পাচ্ছে। তার মানে এই যে আমরা যে চতুরতা দিয়ে সব কিছুকে পাশ কাটাতে চাইছি, এমনকি আপনি যে বিচারের কথা বললেন, আপনি বিচার করার আগে আমাদের তো ওই সংস্কৃতি চালু করতে হবে